নমস্কার। আজ জাতীয় বিজ্ঞান দিবস। জাতীয় বিজ্ঞান দিবস ভারতের মতো বৈজ্ঞানিক দিক দিয়ে বা প্রযুক্তির দিক দিয়ে বর্ধিষ্ণু একটা দেশে বিজ্ঞান দিবসের তাৎপর্য অনেক বেশি। এবং আজ আমার সাথে আছেন অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব। আমার সাথে আছেন বিজ্ঞানকর্মী শ্রী অয়ন সাহা। আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। আপনি আপনার পুরো ক্যারিয়ার ডেডিকেট করেছেন বিজ্ঞানের প্রতি, সায়েন্সের প্রতি। তো একটা কৌতূহল তো জাগেই, মানে সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডে খুব একটা মানে সর্বজন বিদিত যে বলা যায় তা তো নয়, না, কিন্তু বিগত কিছু বছরে আমরা ইনক্রিজিংলি দেখছি মানুষ এই দিনটা উদযাপন করছে। তার ব্যাপারে জেনে নেব কেন আজকের দিনটাই চয়ন করে নেওয়া হলো, এর ব্যাপারে একটু জেনে নেব। হ্যাঁ, 1987 সাল থেকে আমাদের দেশে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হচ্ছে। সেই অর্থে এই বছরেরটা হচ্ছে 39তম। কিন্তু তার প্রেক্ষাপট আরও অনেক পেছনে। আমাদের অনেক পেছনে 1928 সালে পিছিয়ে যেতে হবে, যখন 1928 সালের 28শে ফেব্রুয়ারি ভারতীয় পদার্থবিদ সিভি রামন, চন্দ্রশেখর ভেঙ্কট রামন, তিনি এই আমাদের পার্শ্ববর্তী কলকাতায় ইন্ডিয়ান একটা ইনস্টিটিউট কাল্টিভেশন ফর সায়েন্স, সেখানে গবেষণা করে একটা ঘটনা প্রথমবার দেখতে পেলেন, যাকে আমরা আজকে রামন এফেক্ট বলে জানি। এবং তার জন্য মাত্র অল্প কিছু বাদেই, মানে আমরা যেমন দেখেছি আইনস্টাইনকে একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে নোবেল পুরস্কারের জন্য, কিন্তু সিভি রামন তিনি 1930 সালেই নোবেল পুরস্কার পেলেন পদার্থবিদ্যা। কিন্তু যেটা কথা যে 28শে ফেব্রুয়ারি খুব ইন্টারেস্টিং যে আমরা সিভি রামনের জন্মদিন পালন করছি না, আমরা তিনি নোবেল পেয়েছেন যে দিনে সেই দিনটাকেও পালন করছি না, আমরা উদযাপন করছি একটা আবিষ্কারকে। এই আবিষ্কারটা এত ইম্পর্টেন্ট এবং তার পুরস্কারটা এত ইম্পর্টেন্ট কেন? তার কারণ হচ্ছে ঠিক ওই সময় যদি 1928 সালের বিশ্বে দাঁড়িয়ে আমরা ভারতের অবস্থান বা মানুষ আমাদের সম্পর্কে কী ভাবে সেটা যদি দেখি, তাহলে আমরা দেখি যে ইংরেজরা একদল লোক চাইছে, পড়াশোনা শেখাচ্ছে ঠিকই, কিন্তু তারা চাইছে যে বিজ্ঞান শিখে ভারতীয়দের কি হবে, বরং তাদের যে বহু প্রাচীন বৈজ্ঞানিক ভিতটা ছিল সেটাকে নষ্ট করে দাও। পাশ্চাত্য বিজ্ঞান তারা যতটা পারে ততটা শিখুক, কিন্তু আমাদের দরকার হচ্ছে একদল ক্লার্ক যারা আমাদের প্রশাসনটাকে চালিয়ে যেতে পারবে। ফলে 200 বছরের একটা শাসন আমরা দেখতে পাই যে পৃথিবীব্যাপী আমাদের যে আর্যভট্ট, আমাদের যে জ্যোতির্বিজ্ঞানে এত কাজকর্ম সব মানুষ ভুলে গেছে এবং মানুষ ভাবতে শিখেছে যে ভারত মানেই হচ্ছে একটা মন্ত্রতন্ত্র এইসবের দেশ, ওখানে আধুনিক বিজ্ঞান বলে কিছু হয় না, ওখানে লোকে হয়তো সাপের খেলা দেখিয়ে বেড়ায়, এই ধরনের একটা আমাদের সম্পর্কে ধারণা ছিল। এবং যখন রামন এশিয়ার মধ্যে প্রথম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারটা পেলেন, আমরা যেন কোনোভাবে সেই বহু প্রাচীন ধারণাটাকে ভেঙে একেবারে চুরমার করে দিলাম। এবং এই যে এতদিনের বিদেশি শাসনে একেবারে নতমস্তক ভারতীয়রা, তারা যেন একটা মাথা তুলে কথা বলার সুযোগ পেলেন যে পরপর নোবেল আসছে, রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন, এবার বিজ্ঞানেও আমরা নোবেল পেয়ে দেখিয়ে দিলাম যে প্রতিবার ধরে আমরাও কিন্তু কারোর থেকে কম যাই না, পিছিয়ে নিই আমরা। এটা একটা জাতীয়তা বোধের তৈরি করেছিল সে সময়ে। ঠিক ঠিক। আর এবছরও আমরা বিজ্ঞান দিবস উদযাপন করছি, যথেষ্ট আড়ম্বরের সাথেই করছি। এবারের থিমটার ব্যাপারে একটু জানবো। হ্যাঁ, প্রতি বছর ভারত সরকার থেকে একটা থিম করে দেওয়া হয়। এবছরের থিমটা হচ্ছে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর বিকশিত ভারত। আমি একটু বাংলা করে দিই এটা হতে পারে যে বিকশিত ভারতের জন্য আমরা ইতিমধ্যে একটা বিকশিত ভারতের স্বপ্ন দেখছি। 2047 সালের মধ্যে আমরা বিকশিত ভারত এই শব্দবন্ধ আমাদের পরিচয়ে যুক্ত হবে, এরকম আমরা ভাবছি। তো এই থিমটার সাথে সাযুজ্য রেখে থিমটা হয়েছে যে বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনে ভারতীয় যুবাদের ক্ষমতায়ন, এই ধরনের একটা হতে পারে। তো এই থিমে এখন অবধি কি মানে কাজ হচ্ছে বা হলেও কি পরিকল্পনা রয়েছে, মানে জাতীয় স্তরেই বলছি? হ্যাঁ, আমরা যদি পেছন দিকে তাকাই যে বিকশিত ভারত এটা ঠিক কেমন হবে, প্রথমে আমাদের বুঝতে হবে যে, কারণ আমরা বলছি যে বিকশিত ভারতের জন্য ভারতীয় যুবরা যেন গ্লোবাল লিডারশিপ, বিশ্ব নেতৃত্ব দিতে পারে বিজ্ঞান এবং উদ্ভাবনে, তার জন্য তাদেরকে তৈরি করা, তাদের ক্ষমতায়িত করা। বিকশিত ভারত হচ্ছে মানে এখন আমরা যা আছি তার চেয়ে আরও অনেক বেশি এগিয়ে যাওয়া, যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্তি হবে।
এবং তাতে সামাজিক, আর্থিক, প্রযুক্তিগত, বৈজ্ঞানিক, ব্যবসায়িক, মানুষের ভালো থাকা, রোগমুক্ত থাকা, তারপর ধরুন পরিবেশগত দিকগুলো, যেটা আজকে একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেগুলো সব কিছু বিচার করেই আমরা ভালো আছি, অন্যদের চেয়ে অনেক অনেক ভালো আছি, এরকম একটা জায়গায় নিয়ে যাওয়া। এবং খুব তাত্ত্বিক হওয়ার দরকার নেই, বিরাট বিজ্ঞানের ছাত্র হওয়ারও দরকার নেই এটা বোঝার জন্য যে এইরকম একটা স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি সাহায্য যে করবে সে হচ্ছে বিজ্ঞান, সে হচ্ছে প্রযুক্তি, সে হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। আপনি তরুণদের কথা তুললেন, আপনার নিশ্চয়ই অভিজ্ঞতা রয়েছে তরুণদের সাথে কাজ করার। প্রযুক্তির দিক দিয়ে বা বিজ্ঞানের দিক দিয়ে তরুণদের মধ্যে কতটা উৎসাহ দেখা যায়? তরুণদের মধ্যে যদি আপনি যে দুটো শব্দ জিজ্ঞেস করলেন, যে বিজ্ঞান এবং প্রযুক্তির দিক দিয়ে, তাহলে নিঃসন্দেহে বলা যায় যে তরুণদের মধ্যে প্রযুক্তি নিয়ে দারুণ উৎসাহ। আজকে আমরা একটা প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি দেখতে পাচ্ছি চারপাশে, প্রত্যেকের হাতে পকেটে নানান রকম ইলেকট্রনিক ডিভাইস, এটা ওটা, এই সেন্সর ওটা, মানে নানান জিনিস, এত দ্রুত পরিবর্তন আসছে যে আমরা বুঝতে পারছি না। তরুণরা এসব বিষয়ে দারুণ উৎসাহী। এবং আপনি যদি দেখেন, এটা কমন একটা মিথ তৈরি আছে যে আমরা যারা একটু বয়স্ক তাদের তুলনায় একটা স্কুলে পড়া ছেলে মেয়ে প্রযুক্তি ভালো হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে? কিন্তু আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা প্রযুক্তির জন্মস্থান, তার আতুরঘর হচ্ছে বিজ্ঞানের ল্যাবরেটরি। বিজ্ঞানের একটা ভাঙা ল্যাবরেটরি হতে পারে, একটা ভাঙা পুরনো আলমারিতে কিছু বিজ্ঞানের অ্যাপারেটাস সাজানো থাকতে পারে, কিন্তু আমরা যদি বেশিরভাগ বেসিক যে আবিষ্কারগুলো বিজ্ঞানের ভিত আমরা বলবো, সেগুলো যদি দেখি, তাহলে আমরা দেখবো যে ওই ধরনের কোনো একটা ভাঙা ল্যাবরেটরিতে সেগুলো তৈরি হয়েছে। ইদানিং পরিধি আরও বেড়েছে, অনেক নতুন নতুন যন্ত্রপাতি, অটোমেটেড অনেক জিনিসপত্র বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত হয়েছে। তো আমরা যদি এই দুটোর মেলবন্ধন করতে পারি, যে বেসিক সায়েন্স, ছেলেমেয়েরা বেসিক সায়েন্স পড়বে, আবার আধুনিক যে প্রযুক্তি গবেষণায় ব্যবহার করা হচ্ছে সেগুলোও জানবে, তাহলে বোধহয় কাজটা অনেক সোজা হয়ে যাবে। এই যে বিজ্ঞান তো কাল্টিভেট করা হয়, বৈজ্ঞানিক মানসিকতা কাল্টিভেট করা হয়, তো কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি আমাদের যে যুবারা রয়েছে তাদের বিজ্ঞানের দিকে আসার জন্য, প্রযুক্তির দিকে আসার জন্য আরও কিভাবে আমরা উদ্বুদ্ধ করতে পারি? মানে একটা খুব ভালো হতে পারে যে তাদের মধ্যে বিজ্ঞান নিয়ে এক্সাইটমেন্ট তৈরি করা। আমি পার্সোনালি একটা বিজ্ঞান কেন্দ্রে কাজ করি, তো আমি সেখানে সবসময় বলি যে আমি তোমাকে কিছু শেখাতে পারবো না, কিন্তু আমি তোমাকে শেখার জন্য উদ্বুদ্ধ করতে পারবো। তো সেখানে আমাদের কাজ হচ্ছে এমন কিছু দেখানো, এমন ছোট ছোট গল্প, এমন কোনো একটা ঘটনাকে বিশ্লেষণ করে ছাত্রছাত্রী যারা দেখতে আসছে তাদের সামনে তুলে ধরা, যেন সেই বাড়িতে গিয়ে সেই বিষয়টা নিয়ে আরো বেশি পড়তে চায়। আমরা হয়তো একটা সন্ধ্যায় টেলিস্কোপে একটা বাচ্চাকে 4-5টে আকাশের চাঁদ, সূর্যও দেখাই মাঝে মাঝে, বেশিরভাগ সময় যেটা হয় চাঁদ, বিভিন্ন গ্রহ, তারা, কোনো একটা নীহারিকা, এইসব দেখালাম। তাতে হয় কি, তার মনে 10টা প্রশ্ন জাগে, সে বাড়িতে গিয়ে পড়তে শুরু করে। যখন সে পড়তে শুরু করে তখন সে জানতে শুরু করে যে আমাকে এটা নিয়ে যদি আরও পড়তে হয় তাহলে আমাকে ফিজিক্সটা ভালো করে পড়তে হবে, আমাকে কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হবে, এবং এভাবেই হয়তো আগ্রহটা তৈরি হয়। মানে আপনি বলছেন প্রচারের মাধ্যমে আর শিশুদের যে কৌতূহলগুলো থাকে সেগুলো, প্রতিটি প্রশ্নের উত্তর তার কাছে যেন সুন্দর করে পৌঁছে দেওয়া যায়, এমন মানে তার মতো করে, এমন করে নয় যে আমি মুখস্থ রিডিং জানো তো এটা এই করে বলে গেলাম, তারপর সে আবার প্রশ্ন করলো, আমি বললাম যে তুমি বেশি প্রশ্ন করো, তুমি কিন্তু ডিস্টার্ব করছো ক্লাসে। এই জিনিসটা হওয়ার নয়, বরং প্রত্যেকটা ছোট প্রশ্নকে, কারণ আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি তাহলে এক একটা ছোট ছোট প্রশ্ন, এটাকে একটা প্রশ্ন হলো যে আপেল কেন নিচে পড়ে, ঠিক? হ্যাঁ, আমরা যদি আরো আরেকটু এগিয়ে যাই, এই যে গ্যালিলিও, তিনি তার ছোট্ট টেলিস্কোপে দেখলেন যে বৃহস্পতির চারদিকে 4টে জিনিস ঘুরছে, 4টে চাঁদ, ঠিক আছে? তিনি কয়েক রাত অবজারভেশনের পর বুঝতে পারলেন যে এগুলো ঘুরছে বৃহস্পতির চারদিকে। তখন সারা পৃথিবীতে মানুষ জানতো যে যা কিছু আমরা আকাশে দেখি সব পৃথিবীর চারদিকে ঘুরছে। তখন গ্যালিলিও একটা বেসিক কোশ্চেন জিজ্ঞেস করলেন, একটা সাধারণ প্রশ্ন, যে তোমরা তো বলো সবকিছু পৃথিবীর চারদিকে ঘুরছে, তাহলে এই 4টে জিনিস কেন বৃহস্পতির চারদিকে ঘুরছে? এই যে একটা ছোট্ট প্রশ্ন,
সেটা আমাদের ওয়ার্ল্ড ভিউ, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে ধারণা পাল্টে দিয়েছে। তাহলে এই যে এটা খুব ইম্পর্টেন্ট যে একটা প্রশ্ন কোনোদিন মিথ্যে হয় না, ভুল হয় না, উত্তর ভুল হতে পারে, এই জন্য প্রশ্নগুলো এনকারেজ করা। গতানুগতিক ধারার ভাবনা থেকে বেরিয়ে আসার মধ্যেই বোধহয় বৈজ্ঞানিক উদ্ভাবন লুকিয়ে রয়েছে বলা যায় তার মধ্যে। বলা যায় ওটাকেই তো আমরা উদ্ভাবন বলি, হ্যাঁ, যে গতানুগতিক যা আছে তার থেকে বেরিয়ে নতুন কিছু চিন্তা করো। হ্যাঁ, হ্যাঁ। একটা টেন্ডেন্সি থাকে, শিশুদের অনেক প্রশ্ন করার টেন্ডেন্সি থাকে। আর বর্তমান যে লাইফস্টাইল রয়েছে, জীবনশৈলী রয়েছে, তার মধ্যে আমরা দেখি যে বাবারা মারা দুজনই কর্মরত রয়েছেন, বাড়ি আসার পর এন্টারটেইন করছেন না শিশুর প্রশ্নগুলোকে। তো তাতে কি হচ্ছে, মানে এটা একটা মানে একদম ডিরেক্ট অ্যাকশন কজ অ্যান্ড রেজাল্টের মতো হয়ে যাচ্ছে যে শিশুটা উত্তর পাচ্ছেন তো ও রিল দেখে বা অন্য কিছু করে ওর ওই কৌতূহলটাকে অন্যদিকে মিটিয়ে নিচ্ছে। মানে এই প্রশ্নের হয়তো সে উত্তরই পেল না, যে কারণে ওই বৈজ্ঞানিক মানসিকতাটা কাল্টিভেট করার হলো না। এর কি কোনো সুরাহা বা কোনো সমাধান কি আছে শিশুদের? এটা খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় এটা খুব কঠিন একটা ব্যাপার। খুব কঠিন ব্যাপার এই জন্য যে আমরা এখন এজটাকে বলি যে এজ অফ ইনফরমেশন টেকনোলজি, কিন্তু আমাদের একটা খুব সিম্পল কথা মনে রাখতে হবে যে ইনফরমেশন ইজ নট ট্রুথ। এই যে এত এত মিথ্যা মিথ্যা ছবি, মিথ্যা মিথ্যা ভিডিও, ডিপ ফেক ক্রিয়েটেড ভিডিও বা এআই জেনারেটেড ছবি, এই যে আজকাল ছড়িয়ে পড়ছে, আমি যদি আরো সামনের দিকে এগিয়ে ভাবি তাহলে একটা লোক যে এগুলো সম্পর্কে জানে না সে এই সব কিছুকে সত্য ভাবছে। ঠিক। তো এই যে প্রশ্ন, বিভেদ করার কোনো উপায় তো নেই, উপায় নেই এখন। আর বিভেদ করার মতো উপায় যদি থাকেও, কার অতটা সময় আছে যে অত রিসার্চ করে বের করবে যে না। হ্যাঁ, তো এই যে শিশু মনের এই যে প্রশ্নগুলো, সেগুলো যদি অকারণে বা কেউ যদি এইরকম মানে খুব ইন্টেনশনালি যে বেসিক যে কোশ্চেনগুলো, সেগুলো প্রায় সব বাচ্চার ক্ষেত্রেই সারা পৃথিবীতে একই রকম, সেগুলো মিথ্যা মিথ্যা সব নানান রকম উত্তর দিয়ে তাকে যদি ক্রমাগত বোঝানো হয়, তাহলে যে কি ভয়ানক একটা পৃথিবীতে আমরা বাস করব সেটা ভাবলে আমি মানে শিউরে উঠি। যে অতএব আপনি সঠিক বলেছেন যে এই প্রশ্নগুলোর উত্তর বের করার একটা উপায় বের করতে হবে। কিন্তু পাশাপাশি আমি আরেকটা বলি যে সরকারি আজকাল নানা উদ্যোগ রয়েছে, নানা ব্যাপারে সরকার বিভিন্নভাবে মানে সরকারও ইনোভেটিভ নানান উপায় বের করছে যে কি করে বাচ্চাদের মধ্যে এই প্রশ্নগুলো তৈরি করা যায় এবং কি করে তাদেরকে দিয়ে নানান রকম ইনোভেটিভ কাজকর্ম করানো যায়। একটা প্রকল্প বহুদিন যাবৎ চলছিল এবং তাতে বহু টাকা সরকার খরচ করেন, সেটা হচ্ছে ইন্সপায়ার অ্যাওয়ার্ড। সেখানে একটা ছেলে বা মেয়ে সে একটা নতুন বৈজ্ঞানিক মডেল বলবো উদ্ভাবন করেন, যেটা তার চারপাশের কোনো একটা সমস্যাকে সমাধান করছে। আচ্ছা। এবং সেটা প্রথমে ব্লক লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, এরকম করে স্টেট লেভেল হয়ে ন্যাশনাল লেভেলে যায়। এবং এই ব্যাপারটাকে, এবং যদি সত্যি সেই তার যে চিন্তাভাবনা, তার যে মডেল, তাতে যদি সত্যি ওই সমস্যাটাকে সমাধান করার মতো উপায় দেখতে পায়, তাহলে সরকার একটা আলাদা গভর্নমেন্ট বডি তৈরি করেছে, ন্যাশনাল ইনোভেশন ফাউন্ডেশন। ওরা সেটাকে নিয়ে রিস্ট্রাকচার করে, ওটাকে মডেলিং ইয়ে করে, মানে কি বলবো, এটাকে মানে নতুন করে আবার এটাকে নিয়ে ভাবনা চিন্তা করে এটাকে আর একটু উন্নত করে, এবং তারা শেষ পর্যন্ত যদি এটা টিকে যায় সেসব ব্যাপারে তারা প্যাটেন্ট পর্যন্ত করিয়ে। ওরে বাবা, এখনো হচ্ছে সেটা? এখনো সেটা, এটা ক্রমাগত হয়। রিসেন্টলি গভর্নমেন্ট যেটা করেছে যে কলেজ পাশের পর রিসার্চ ডেভেলপমেন্টে ইয়ে করার জন্য, মানে উৎসাহ দেওয়ার জন্য এএনআরএফ অনুসন্ধান রিসার্চ ফাউন্ডেশন করেছে। তার ইনিশিয়াল বাজেট করা হয়েছে ৬,০০০ কোটি টাকা। পাবলিক প্রাইভেট যে রিসার্চগুলো বা প্রাইভেট সেক্টরের যে রিসার্চগুলো, সেগুলোকে উৎসাহ দেওয়ার জন্য ১,০০,০০০ কোটি টাকার একটা সাপোর্ট ফান্ড তৈরি করা হয়েছে, যে আমি আমার প্রাইভেট কলেজ বা কোনো একটা অর্গানাইজেশন সেখান থেকে আমি তুলে আনবো। অতএব তুমি সেখান থেকে সাহায্য নিয়ে ওই সেটআপটা তুমি কলেজে ইচ্ছে করলে তৈরি করতে পারো। আচ্ছা, তো কোনো স্টুডেন্ট যদি স্কুল থেকে ইনফ্রাস্ট্রাকচারটা না পায়, সে যদি ইন্ডিভিজুয়ালি এরকম উদ্ভাবন করতে, স্কুলে পাওয়ার জন্য, প্রথমেই বলি যে স্কুলে পাওয়ার জন্য ১০,০০০-এর বেশি নীতি আয়োগের তত্ত্বাবধানে ১০,০০০-এর বেশি অটল টিঙ্কারিং ল্যাব, সেইখানে প্রচুর যন্ত্রপাতি ওদের দেওয়া হয়, ফান্ড দেওয়া হয়, ওদের কম্পিটিশন হয়। সেখানে যারা ভালো পারফরমেন্স করছে, যারা রেগুলার রিপোর্ট সাবমিট করছে কোনো না কোনো কিছু করে,
তাদেরকে আবার পুরস্কৃত করা হয়। এবং আপনি জেনে অবাক হবেন, যখন হলো আমাদের, যখন কোভিড দেখা দিল, সারা ভারতে বহু অটল টিঙ্কারিং ল্যাব, ওরা করেছে কি, এই যে হাত বাড়ালেই একটু 2 ফুটা হ্যান্ড স্যানিটাইজার পড়বে, তারপর ওই পায়ে চাপ দিয়ে হ্যান্ড স্যানিটাইজার বা সাবানের একটু জল বেরিয়ে আসবে, এগুলো বহু স্কুল তারা তৈরি করে ফেলেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই কাজগুলো একদম এছাড়া একদম ছোট লেভেলে, মানে প্রাইমারি বা ধরুন মাধ্যমিকের আগে যে ক্লাসগুলো, সেগুলোকে দেওয়ার জন্য মেলা, এক্সিবিশন, মিট দ্য সায়েন্টিস্ট, এবং সরকারি নির্দেশ রয়েছে। আজকাল যেসব যে বড় মাপের, আপনি এনআইটি বলুন, আইআইটি বলুন, তাদের একটা বড় কাজ হচ্ছে আউটরিচ। আচ্ছা, মানে তুমি তোমার রেগুলার ক্লাস, কর্ম, কারিকুলাম যা আছে তো করবেই, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট তুমি করবে কি, যেগুলো তোমার কারিকুলামে নেই, কোনো একটা স্কুলে, অন্য কোনো একটা কলেজের স্টুডেন্টকে ডেকে এনে তাদেরকে তুমি তোমার কাজকর্ম, তোমার ল্যাবগুলো দেখানো, এই করে তুমি তাদেরকে বিজ্ঞানে একটা এক্সকারশনের মতো করলো। আরেকটা জিনিস খুব হচ্ছে যে ওই যে ন্যাশনাল এডুকেশন পলিসি হলো, জাতীয় শিক্ষানীতি, তাতে আপনি যদি ভালো করে দেখেন যে এই যে ইনোভেশন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে বিজ্ঞান শেখা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ভিজিট করা, বিভিন্ন কম্পিটিশান অ্যাটেন্ড করা, অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করা, এইগুলো মানে এক কথায় আমরা বলতে পারি, মানে শিক্ষার প্রতিটি ধাপে, সেটা সে প্রাইমারি লেভেল হোক কিও পড়ে, বিজ্ঞান প্রযুক্তিকে তার সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং আমরা আজকে যে থিমের কথা বলছি, যে এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ, দে আর 27% অফ আওয়ার পপুলেশন। একটা বিশাল, সারা পৃথিবীতে কোনো দেশে এত 25 থেকে 29 বছরের এত ছেলে মেয়ে নেই। এখন এদের জন্য একটা ক্ষেত্র তৈরি হয়ে আছে, সেটা মহাকাশ হতে পারে। মহাকাশটা আমাদের খুব টানে, এই জন্য আমরা মহাকাশের ইসরোর কাজকর্মগুলো বেশি জানি, কিন্তু অন্যান্য ক্ষেত্রেও, কৃষিতে, এআইতে, সব জায়গায় ভারত এগিয়ে যাচ্ছে। ক্ষেত্র তৈরি হয়ে আছে, এমন না যে এই বিষয় নিয়ে আমি করতে চাই আমাকে বিদেশে যেতে হবে। এখন এই যাওয়াটা খুব কমে গেছে, ব্রেন ড্রেনটা কমে গেছে। এখন তুমি করতে চাইলে দেশে করো। আরেকটা বিষয় রয়েছে, যেহেতু আমরা এআই এর কথা বললাম বা এই শিশুদের কথাতে এলো, একটু অফ টপিকে যাচ্ছি। এআই এর মাধ্যমে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, আমরা আগে দেখতাম, আমরা যখন আমাদের ছেলেবেলায় বা তার আগেও আমরা দেখতাম, যখন আমরা খুব, আমাদের শিশুকালে খুব জিজ্ঞাসা থাকে, অনেক ধরনের জিজ্ঞাসা থাকে, তো আমরা আমাদের ঠাকুমারা রয়েছেন বা দাদুরা রয়েছেন, এদের কাছে কি রূপকথার কথা শুনতাম, গল্প শুনতাম, তার থেকে ফ্যান্টাসাইজ হয়ে হয়তো আমরা একটু ঘাঁটতাম বই, রিসার্চ করতাম, ওই জিজ্ঞাসাটা আমাদের মনে ছিল। কিন্তু এখন দাদু ঠাকুমাদের গল্পও নেই, এআই এর মাধ্যমে কোনো সঠিক ইনফরমেশন পাওয়ারও সুবিধাটা আমার মনে হয় একটা ব্লার হয়ে গেছে, ব্লার লাইন। তো এআই যেরকম মানুষের কল্যাণের জন্য যথেষ্ট উপযোগী একটা ইনস্ট্রুমেন্ট আমি বলবো, আমাদের কি কোনো জায়গায় সতর্ক হওয়া উচিত এআই নিয়ে? বহু জায়গায় সতর্ক হওয়া উচিত। এবং আমি ধরে ধরে আপনাকে দেখানো যায় ইচ্ছে করলে, যে আপনি যখন ওর কাছে চাইছেন, ধরুন আপনি, আমি আজকের ব্যাপারটা নিয়ে বলি, আমাদের এই জাতীয় বিজ্ঞান দিবস 2025, তার থিম বেরিয়েছে ধরুন ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। আপনি ধরুন জানুয়ারির লাস্ট উইকে যে কোনো একটা এআই চ্যাটবটকে জিজ্ঞেস করলেন যে থিমটা কি, দেখবেন যে আপনাকে 2023-এর বা 22-এর যে কোনো একটা থিম দিয়ে তার সম্পর্কে 10 লাইন দিয়ে দিল। এবার আপনি যদি এরকম হয় যে এবছরই আপনি কোনো একটা কাজে জাতীয় বিজ্ঞান দিবস নিয়ে জানতে চাইছেন, তার আগে কি ছিল সেটা আপনার জানা নেই, তাহলে আপনি কিন্তু বিশ্বাস করবেন যে এটা সঠিক। এবং দ্যার ইজ এ গুড চান্স যে আপনি যেখানে যাবেন, কোনো একটা ক্লাসে যাবেন, বা সেখানে হয়তো এবছরের থিমটাকে পুরোপুরি আপনি স্কিপ করে গত বছরের বা তার আগের বছরের বা 2018-র একটা থিম নিয়ে পুরো একটা বক্তৃতা করে আপনি চলে এলেন, এবং আপনার সামনে যে দর্শক ছিল তারাও কিন্তু বিশ্বাস করলো যে এটাই থিম এবছরের। একটা সার্চের জন্য এতগুলো মানুষ প্রভাবিত হয়ে গেল। মানে এই জায়গাটা কিন্তু রয়েছে। আমি মানে এখনো বিশ্বাস করি না, বহু আমি ট্রাই করে দেখেছি, অবাক করার মতো নানান রকম কাজ করে দেয়,
কিন্তু আমি আবার বলবো যে এআই ইজ জাস্ট লাইক এ স্ক্রু ড্রাইভার। যদি আপনার কোনো স্ক্রু খুলতে না হয়, তাহলে আপনি যদি না জানেন যে আমাকে এই স্ক্রুটা খুলতে হবে, ওটা লাগাতে হবে, তাহলে হঠাৎ করে একটা এআই টুল ইউজ করা আপনার জন্য এক তো কোনো প্রয়োজন নেই, দ্বিতীয় হচ্ছে ঝামেলা ডেকে আনতে পারে। তো সঠিক ইউজটা জানতে হবে, ইউজটা জানতে হবে যে আমার এক্স্যাক্টলি এই জায়গায় আমার ব্যবহার আছে, এটা করলে আমি খুব সহজে কাজটা করতে পারবো। আর যেহেতু আমার এই ধরনের যদি কাজ না থাকে, দেন হোয়াই শুড আই গো ফর এআই? ঠিক ঠিক। না, প্রশ্নটা তুললাম কারণ এআই তো নতুন উদ্ভাবন না, এআই বহু যুগ আগেরই ইনভেনশন, কিন্তু এখন সবার কাছে এসে পড়েছে দেখেই একটু প্রশ্ন উঠে যায়। তো আবার টপিকে ফিরে আসি। আজ আমরা স্বাধীনতার উত্তর ভারতবর্ষে রয়েছি। আমাদের আগামী 2047-এর মধ্যে আমাদের একটা সংকল্প রয়েছে, আমরা বিকশিত ভারত হব। যদিও আমরা বিকশিত ভারত এখনো বিরাট একটা হিস্টোরিক্যাল এরারের কারণে আমরা হতে পারিনি এখনো। তো এই যাত্রাপথ, এই লক্ষ্য পথে পৌঁছানোর জন্য কতটা বৈজ্ঞানিক মানসিকতা বা প্রযুক্তির দিক থেকে আমাদের কতটা বুমের দরকার, আরো কতটা দরকার? আচ্ছা, প্রথমে আমি আপনার ইয়েটাকে বলি যে ডেভেলপমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। ঠিক আছে, আমি তো বিশ্বাস করি না যে কোনো একটা দেশ একদম যদি খুব মানে এই স্কেলটা কি, যে এই স্কেলে যদি মাপ এরকম হয় তাহলে তুমি আন্ডার ডেভেলপ, এটা হলে তুমি ডেভেলপিং। মানে ডেভেলপিং এরকম একটা শব্দ, আপনি যে দিনে কোটি টাকা রোজগার করছে সেও চায় আরেকটু ডেভেলপ করতে। তো আপেক্ষিক ব্যাপারটা। তো ভারত ইতিমধ্যেই অনেকটাই আমি বলবো যে উন্নত। আমরা যদি পরপর ডেটা দেখতে থাকি তাহলে আমরা দেখবো যে বিজ্ঞান প্রযুক্তিতে এখন মানে ভারত আর পিছিয়ে আছে, এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, এইরকম কথা বলা বোধহয় একদম সাংঘাতিক যে শত্রু সেও বলার সুযোগ পাবে না। ঠিক আছে, মহাকাশ ক্ষেত্র বলুন, খাদ্যে স্বয়ংভরতার দিকে বলুন, তারপর আমাদের যে ন্যাশনাল কোয়ান্টাম মিশন, কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বা ওই প্রযুক্তিগুলির উন্নতিতে ইতিমধ্যেই 6,000 কোটি টাকার একটা প্রজেক্ট ঘোষণা করে কাজ শুরু হয়ে গেছে। মাইক্রো কন্ডাক্টর তৈরিতে কোটি কোটি টাকা ব্যয় করে কাজ চলছে, যেন আমরা ভবিষ্যতে যে চিপ কম্পিউটারে বা মোবাইলে আমরা ব্যবহার করছি সেগুলো বিদেশ থেকে না, দেশেই যেন তৈরি হয়। তাহলে এই কাজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। মহাকাশে আমি বলতেই চাই না, কারণ এমন একটা জায়গায় গেছি প্রত্যেক বাচ্চারা এখন মুখস্থ করছে, এটাতে আমরা তৃতীয়, ওটাতে আমরা প্রথম, এটাতে আমরা এবং আগামী 3 বছরে যদি আমরা দেখি আমরা চন্দ্রযান 4 পাঠাবো, আমরা আকাশে মানুষ পাঠাবো, আমরা সমুদ্রযান বলেও একটা যান পাঠাবো সমুদ্রের নিচে গবেষণা করার জন্য। ঠিক আছে, তাহলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে একটা বিরাট ফান্ড এখন হচ্ছে। বাট স্টিল আমি বলবো যে আরও বোধ হয় ফান্ড বাড়ানোর দরকার। জিডিপির কত পার্সেন্ট, একটা 20 হিসাব দেখছিলাম যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমাদের 0.65 জিডিপির খরচ হয়, সেটা যদি আরও বাড়ানো যায় তাহলে নিশ্চিতভাবে আরও ভালো হবে। এবং তারপর হচ্ছে যে আরেকটা জিনিস আমার খুব মনে হয়, দুটো জিনিস মেইনলি বলবো। এক হচ্ছে মেয়েদের আরও বিজ্ঞান গবেষণা সংক্রান্ত বা বিজ্ঞান ভিত্তিক যে কাজগুলো আছে তাদেরকে আনা। কারণ আপনি যদি বড় কিছু অ্যাচিভ করতে চান, এক হাতে কাজ করে সেটা করার চেয়ে 2 হাতে কাজ করলে অনেক বেশি সুবিধা হয়। ঠিক। তো সেই ক্ষেত্রে নারী পুরুষ মিলেমিশে কাজ করতে হবে। এখনও মেয়েদের পার্টিসিপেশনটা সায়েন্টিফিক রিসার্চে, ইনোভেশনে সব জায়গায় খুব পিছিয়ে আছে। এখনও ভারতের একটা বড় অংশের মানুষ বিশ্বাস করে যে মেয়েদের কাজ হচ্ছে আসলে অন্য, অন্তত বিজ্ঞান টিজ্ঞান এইসব তো নয়ই। এবং সারা পৃথিবীর চিত্র দেখলেও আমরা মোটামুটি এইটাই দেখি। তাহলে ভারত এবং সারা পৃথিবীর বেলাতে এই কথাটা সত্য মেয়েদের বেলা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে পড়াশোনা, তার সাথে একেবারে নিচু লেভেলে না হোক, নিচু লেভেলেও আমি দেখেছি এখন সরকার ফান্ড দিচ্ছে বিভিন্ন স্কুলে টু ভিজিট ইন্ডাস্ট্রিয়াল সাইট। তুমি গিয়ে একটা যে কোনো শিল্প কারখানা বা যে কোনো জিনিস তুমি দেখে আসো। এইটা বড় লেভেলে আরও বেশি করে করা উচিত। আমি অবাক হয়েই দেখেছি যে আমাদের অন্তত ত্রিপুরাতে ইঞ্জিনিয়ারিং কলেজে যারা পড়ছে তারা যখন একটা সেমিস্টারে প্রজেক্ট করতে যায়, তখন যেখানে যাচ্ছে সেখানে একটা মানে ঢিলেঢালা সংস্কৃতি এখনো রয়ে গেছে, যে ওদেরকে দিয়ে ঠিকঠাক কাজ করানো হচ্ছে না, খুব ডিপে ওদের বোঝানো হচ্ছে না, ওদেরকে ঠিক ফিল্ডে ফেলে রেখে হাতে কাজ করার যে অভিজ্ঞতা ওরা মানে
ওরা প্রিপারেশন নিয়ে আসে এইরকম যে আমি ওখানে গিয়ে হয়তো হাতে কাজ করব, কিন্তু দেখা যায় যে অফিসে বসে টসে একটু ঘোরাঘুরি করে টোরেই শেষ হয়ে যায়। এটা আমার একদম কোনো কোনো জায়গায় নিশ্চয়ই আরো ভালো হচ্ছে, কিন্তু আমি বহু ছেলে মেয়ের এরকম দেখেছি। আমার সাথে ছেলে মেয়েদের একটা যোগাযোগ আছে, ওরা এসে দুঃখ করে যে না আমরা যখন প্রজেক্টে কোনো একটা জায়গায় এই জায়গায় ওখানে সেখানে গেছি, এই বন্ডিংটা আরো করতে হবে। আচ্ছা, একটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার, কিভাবে আমার গানকে আমি উৎপাদনে প্রোডাক্টিভিটিতে লাগাবো, ইনোভেশনে লাগাবো, ওখানে আমি যা পড়ছি সেটাকে কি করে লাগানো অলরেডি ইউজ করা হচ্ছে, বা সেই ইউজটা দেখে আমার মাথায় যেন একটা ভূত চেপে যায় যে হাউ টু ইমপ্রুভ দ্যাট সিস্টেম। আমি তো এরকম পড়ছি, করতে গিয়ে আমি দেখছি যে এতে একটা রিস্ক রয়েছে, একজন শ্রমিকের হাত কাটা যেতে পারে, দেন অনলি ইট উইল কাম ইন মাই মাইন্ড কে আমি কিভাবে ওই সিস্টেমটাকে আরেকটু ডেভেলপ করবো। তাহলে এই এক্সপোজারটা খুব দরকার। তো আমার কাছে মনে হয় এই দুটো ব্যাপার, এক হচ্ছে মেয়েদের আরো বেশি করে উৎসাহিত করা, দ্বিতীয় হচ্ছে ইন্ডাস্ট্রি আর একাডেমিয়া যে কোলাবোরেশন সেটাকে আরো বেশি শক্তিশালী করা। ঠিক। আরো একটা ব্যাপার রয়েছে যেটা আমাদের সত্যি দেখার বিষয়, এবং এই বার্তা দিয়ে শেষ করছি, অনুষ্ঠানের প্রায় শেষে এসে পড়েছি, যে যারা যুবারা দেখছেন, তরুণরা দেখছে, আজ আমরা অনেকটা আমরা সমৃদ্ধ হলাম, কিন্তু তার সাথে ক্লাইমেট ক্রাইসিসের ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। একটা খুব গুরুত্বপূর্ণ জাংশনে আছি আমরা ইতিহাসের। আপনার সাথে ইন্টারাকশন করে আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই যারা দর্শকরা দেখেছেন তারাও সমৃদ্ধ হয়েছেন। আবার হয়তো বসা হবে আমাদের। ভালো থাকবেন। সবাইকে বিজ্ঞান দিবসের শুভেচ্ছা। নমস্কার। নমস্কার।